এবার গুলশান থেকে গ্রেফতার সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। হত্যা মামলা রিমান্ডে সাবেক মুখ্য সচিব আবুল কালাম ও আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির। সংস্কারের আগে নির্বাচন হলে গ্রহণ করবে না মানুষ, বললেন সমাজ কল্যাণ উপদেষ্টা। অংশীজনদের মতামতেই পুলিশে আসবে সংস্কার, কমিশনগুলোকে সহযোগিতার আশ্বাস স্বরাষ্ট্রের। সার্ভারের জন্য মনে করেন যে আমি অ্যাপ্লাই করতে পারতেছি না, আমরা তো হ্যারাসমেন্ট হচ্ছে। একদিকে সার্ভার জটিলতা, অন্যদিকে পলাতক জনপ্রতিনিধিরা। জন্ম মৃত্যুর নিবন্ধনে চরম ভোগান্তি, হয়রানি থেকে মুক্তি চান সেবা প্রত্যাশীরা। অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ। তিন দিন ধরে পানির নিচে শেরপুর ময়মনসিংহের নিচু এলাকা। নেত্রকোনায় বন্ধ 186টি প্রাথমিক স্কুল। নোয়াখালীতে বেশি দুর্গত এলাকায় গেছে কম ত্রাণ, বলছে সিপিডি। সময় সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। সংস্কারের আগে নির্বাচন হলে জনগণ গ্রহণ করবে না বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মত দিয়েছেন তিনি। এদিকে পুলিশ বাহিনীর সংস্কারে অংশীজনদের মতামতের ভিত্তিতে সরকারের কাছে সুপারিশ তুলে ধরা হবে বলে জানান সংস্কার কমিশনের চেয়ারম্যান সফররাজ হোসেন। আর কমিশনগুলোকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শনিবার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তৃতীয় দফায় সংলাপে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এতে বিএনপির পক্ষ থেকে দ্রুত নির্বাচন আয়োজনকে গুরুত্ব দেওয়া হলেও ভোটের আগে প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাব দেয় জামায়াতে ইসলামী। এছাড়া ভোট ও সংস্কার নিয়ে নিজেদের মতামত তুলে ধরে অন্য রাজনৈতিক দলগুলো। এর পরদিন সচিবালয়ে নির্বাচন ও সংস্কার ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। অন্তর্বর্তী সরকারের 2 মাস উপলক্ষে সচিবালয়ে তার মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন মুর্শিদ। একদিকে আমাদের ফিলান্থ্রপিক কাজ চলবে। 2 মাসে জাতীয় নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। সংস্কার নাকি নির্বাচন, সরকারের গুরুত্ব কোন দিকে, এমন প্রশ্নের উত্তরে প্রয়োজনীয় সংস্কারের পরেই নির্বাচন আয়োজনের ইঙ্গিত দেন শারমিন মুর্শিদ। নির্বাচনের দিকে যাবে কি করে সংস্কার ছাড়া? কি অদ্ভুত প্রশ্ন। সংস্কার হবে না নির্বাচন হবে, সেই নির্বাচন নিতে পারবেন তো সংস্কার ছাড়া? এদিকে পুলিশের সংস্কার আনার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের নিয়ে রোববার প্রথম বৈঠক করেন পুলিশ সংস্কার কমিশনের চেয়ারম্যান সফররাজ হোসেন। পরে সাংবাদিকদের তিনি জানান, পুরনো পুলিশ আইন আধুনিকায়ন করে পুলিশকে জনবান্ধব করতে উদ্যোগ নেওয়া হবে। আমরা একটা মোটামুটি ধারণা আছে যে বিদেশে কিভাবে পুলিশ বিভাগ কাজ করে, সেখান থেকে আমরা বেস্ট প্র্যাকটিস আমরা নেওয়ার চেষ্টা করবো। আলোচনার মাধ্যমে বেস্ট প্র্যাকটিস। পুলিশের আইনটা হলো 1861 সালের আইন, তো সুপারিশ করবে যে এই ধারাগুলো আমরা চেঞ্জ করা দরকার। আমরা চাই যে এটা গণতান্ত্রিক দেশে পুলিশ একটা ভালো একটা বাহিনী একটা কাজ করুক, বিভাগ কাজ করুক, জনসাধারণের যাতে সেবা দিতে পারে। এমনকি যারা ইভেন ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার ছাত্র তাদের সঙ্গে আমরা বসবো, তাদের কাছ থেকেও মতামত দিব। কমিশনকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে কোনো ধরনের সহায়তা চাই ওই সহায়তাই দিব। এখন এই ভাই যেটা চাবে ওইটা দিব। এখন কি সহায়তা চায় আমি তো জানি না এখনো, উনি যেটা চাবে তাইটা দিব। সংস্কার কমিশন নির্ধারিত সময়ের মধ্যেই অন্তর্বর্তী সরকারকে সুপারিশ দেবে বলেও জানান সংশ্লিষ্টরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের পাশে যেন ফ্যাসিস্টদের দোসরের নাম না আসে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। যাত্রাবাড়িতে জাতীয় নাগরিক কমিটির সভায় কথা বলেছেন তিনি। অনুষ্ঠানে নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিন নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছেন। আমার বীর শহীদ ভাইদের নামের পাশে আগের সরকারের দোসর কাপুরুষ দোসরদের নাম আমি দেখতে চাই না। খুব ভেবে চিন্তে সতর্কতার সাথে আমাদেরকে আগাতে হবে, যার কারণেই আমরা আমাদের যাচাই বাছাই প্রক্রিয়াটি এত কড়াকড়ি ভাবে করছি এবং সেই অনুযায়ী আমরা আমাদের পদক্ষেপ গ্রহণ করছি। যাত্রাবাড়ির যত আহত এবং শহীদরা আছেন এবং শহীদের পরিবারের যারা সদস্যরা আছেন, তাদের মাধ্যমে আমরা নতুন একটি বাংলাদেশের স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারবো, এটা আমরা দেখতে পাচ্ছি। যে সকল শহীদ ফ্যামিলি এখনো পুনর্বাসন হয় না, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং যারা আহত এখনো সুচিকিৎসা পায় না, রাষ্ট্র অতি দ্রুত পদক্ষেপের মাধ্যমে সকল আহতের সুচিকিৎসা রাষ্ট্রের কাজে তুলে নিয়ে দায়িত্ব নিয়ে পালন করতে হবে।
সেনাবাহিনীর অবস্থানের কারণেই অস্থিতিশীলতা থেকে রক্ষা পেয়েছে দেশ। মানুষের পাশে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়াও ত্বরান্বিত করেছিল সেনাবাহিনী। সকালে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2024-এর উদ্বোধনী বৈঠকে একথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকা ক্যান্টনমেন্টের সেনাবাহিনীর সদর দফতরে বাহিনীর নীতি নির্ধারণী পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন সেনাপ্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রথম পর্বের এই পর্ষদে কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। এ সময় রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকা অফিসারদের দক্ষতা, নেতৃত্ব, শৃঙ্খলা, সততা ও আনুগত্য বিবেচনায় পদোন্নতির নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। সন্ধ্যায় রাজধানী গুলশানে নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয় তাকে। ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা আছে। সাবের হোসেন চৌধুরীর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসন থেকে নির্বাচিত হন। পরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। রায় দিয়ে বাবা ট্রাস্টের টাকা নেন এক বিচারপতি। গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদন নিয়ে দিনভর আলোচনা সুপ্রিম কোর্টে। একজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেছেন, অভিযোগ সত্য হলে পদত্যাগ করা উচিত ওই বিচারপতির। এদিকে 15 বছরের আচরণবিধি লঙ্ঘনকারী বিচারপতিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামালের। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক রদবদল হয়। আন্দোলনের মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি সহ 6 বিচারপতি। দায়িত্ব ছাড়েন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাও। এরপর হাইকোর্ট বিভাগে 2 ডজনেরও বেশি বিচারপতির পদত্যাগের দাবি জানিয়ে আসছেন আইনজীবীদের একটি অংশ। 20 অক্টোবরের মধ্যে ব্যবস্থা না নিলে ওই বিচারপতিদের কোর্ট বর্জনেরও হুঁশিয়ারি দেন তারা। রোববার একটি গণমাধ্যমের শিরোনাম, রায় দিয়ে বাবা ট্রাস্টে টাকা নেন বিচারপতি খুরশিদ আলম সরকার। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক বলছেন, অভিযোগ সত্য হলে নিজে থেকেই পদত্যাগ করা উচিত অভিযুক্ত বিচারপতির। যদি এটি সত্যি হয়ে থাকে তাহলে এটা শুধুমাত্র নৈতিকভাবে স্খলন নয়, এটা বিচারপতি হিসেবে উনি যে শপথ নিয়েছেন সেটারও শপথ ভঙ্গ হচ্ছে। এবং এই ক্ষেত্রে যদি সত্যি হয়ে থাকে তাহলে ওনার বিচারপতি হিসেবে থাকাটা সমীচীন হবে না। শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অন্তত 30 জন বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে বিএনপি। 30 বিচারপতির নামের তালিকাও ঘুরছে হাতে হাতে। প্রায় 30 জন বিচারককে বহাল তবিয়তে তারা কাজ করছে এখনো। এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কথা বলেছি। বিএনপির আইন সম্পাদক বলছেন, গত 15 বছরে আচরণবিধি লঙ্ঘনে জড়িত বিচারপতিদের বিরুদ্ধে নিতে হবে যথাযথ ব্যবস্থা। যে সমস্ত মাননীয় বিচারপতিগণ কোড অফ কন্ডাক্টের বাইরে গিয়ে কাজ করেছেন তাদেরকে একটা প্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহিতার মধ্যে আনা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া, যেন বিচার বিভাগের প্রতি মানুষের আস্থাটা পুনঃপ্রতিষ্ঠিত হয়। 5 বছর আগে দুর্নীতির অভিযোগে বিচার কাজ থেকে বিরত রাখা হয় হাইকোর্ট বিভাগের 3 বিচারপতিকে। তাদের বিষয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি সুপ্রিম কোর্ট প্রশাসন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভোগান্তির আরেক নাম জন্ম ও মৃত্যু নিবন্ধন। ঢাকায় সার্ভার জটিলতার মধ্যে কাউন্সিলররা পলাতক থাকায় দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। আর এতে নিবন্ধন বা সংশোধনীর জন্য নাগরিকদের ছুটতে হচ্ছে এক অফিস থেকে আরেক অফিসে। তবে সিটি কর্পোরেশন ও রেজিস্ট্রার অফিসের দাবি দালালদের কাছে যাওয়ায় বাড়ছে তাদের ভোগান্তি। দেখব ফারজান আক্তারের রিপোর্ট। জাতিসংঘের শিশু অধিকার সনদ অনুযায়ী জন্মগ্রহণের পর জন্ম নিবন্ধীকরণ করার কথা বলা হয়েছে। উন্নত বিশ্বের দেশগুলোতে শিশুর জন্মের পরই নিবন্ধন করা হয়। বাংলাদেশেও নিবন্ধনের বাধ্যবাধকতা আছে। 2010 সাল থেকে অনলাইনে শুরু হয় জন্ম ও মৃত্যু নিবন্ধন। পাসপোর্ট, সরকারি বেসরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরি, ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্র পেতে এবং শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে জন্ম নিবন্ধন থাকা বাধ্যতামূলক। গত বছরের মে মাস থেকে সারা দেশে জন্ম ও মৃত্যু নিবন্ধনের আবেদনের ফি অনলাইনে অর্থাৎ ই-পেমেন্টের মাধ্যমে নেওয়া শুরু হয়। এরপরই নতুন ধরনের ভোগান্তিতে পড়ার অভিযোগ শুরু করেন নাগরিকরা। আর সার্ভার ডাউন ও অব্যবস্থাপনায় হঠাৎ কমে আসে জন্ম নিবন্ধনের সংখ্যা।
রাজনৈতিক পট পরিবর্তনের পর ওয়ার্ড কাউন্সিলর না থাকায় নতুন করে যোগ হয়েছে ভোগান্তির আরেক মাত্রা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়গুলো ঘুরে দেখা যায় দিনের পর দিন অপেক্ষার পরও মিলছে না এ সেবা। হেড অফিসে মিটিংয়ে গেছে বলতেছে তারা কখন আসে তা তো টাইম কেউ দেয় নাই। অন্য ওয়ার্ড কমিশনার অফিসে যখন গেছি তখন একই জিনিসে 50 টাকা রাখছে, সেখানে একই জিনিস 1500 টাকা রাখতেছে। আমরা আসার পর বলি যে ওয়ার্ড সচিবের যান, ওরা রিসিভ করে, ওরা রিসিভ করলে কিছু কারেকশন আছে, হায়ার অথরিটি যায়, ওখান থেকে আসার পরে আমাদের নিবন্ধন করে আসার পরে আমরা করে দিই। একই চিত্র ঢাকা দক্ষিণ সিটিতেও। গত বছর এই সিটিতে স্বতন্ত্র সার্ভারে জন্ম নিবন্ধন সেবা চালু হলেও তা কেন্দ্রীয় সার্ভারে জমা না হওয়ায় আরেক দফা নতুন ধরনের বিড়ম্বনায় মানুষ। 3 থেকে 4 দিন সার্ভারের জন্য মনে করেন যে আমি অ্যাপ্লাই করতে পারতেছি না। আমরা আগে একবার ফি দিয়ে করেছি, 7 মাস অপেক্ষা করলাম, এখন আবার বলতেছি যে এটা সম্পূর্ণ বাতিল। আমরা তো একটা হ্যারাসমেন্ট হচ্ছে। এর আগে যেগুলো করা হয়েছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের আমাদের যে সেন্ট্রাল সার্ভার, সেই সার্ভারের সাথে ওগুলো ইন্টিগ্রেটেড করা হবে। জন্ম ও মৃত্যু নিবন্ধনে এমন ভোগান্তির জন্য উল্টো সেবা গ্রহীতাদের দুষলেন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের অতিরিক্ত সচিব। আবেদনটা ইলেকট্রনিক প্ল্যাটফর্মে করতে হয়। আমাদের নাগরিকরা অনেকেই ইলেকট্রনিক প্ল্যাটফর্মে আবেদন করতে সমর্থ হন না। যারা নিজেরা আবেদন করতে সমর্থ হন তাদের সমস্যা নয়, যারা ইলেকট্রনিক প্ল্যাটফর্মে আবেদনটা করতে সমর্থ হন তারা অন্য কারো সাহায্য নেন, তখনই দালালের বিষয়টা হতো। গুরুত্বপূর্ণ এই প্রমাণপত্র নিবন্ধন ও সংশোধনে ভোগান্তি দূর করে নাগরিক সেবার মান বাড়ানোর দাবি সেবা গ্রহীতাদের। পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় 3 দিন ধরে ডুবে আছে শেরপুর। প্লাবিত 3 উপজেলার গ্রামের পর গ্রাম, এখনো পর্যন্ত মারা গেছেন 5 জন। এদিকে ময়মনসিংহের নিম্নাঞ্চলে পানিবন্দী 2 উপজেলার লক্ষাধিক মানুষ। নৌকার অভাবে আশ্রয়কেন্দ্রেও আসতে পারছেন না দুর্গত মানুষেরা। করুণ অবস্থা নেত্রকোনাতেও। সড়কের পাশাপাশি রেল লাইনে উঠেছে পানি। ঝুঁকিপূর্ণ অবস্থায় চলছে ট্রেন। বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার 186টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। গ্রামের পর গ্রাম নদী রূপ ধারণ করেছে, ডুবে আছে বাড়িঘর, কোথাও কোথাও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রেল লাইনে পানি উঠায় ঝুঁকি বেড়েছে কয়েক গুণ। টানা বর্ষণ আর ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি হু হু করে লোকালয়ে ঢুকছে। প্লাবনে ভয়ানক অবস্থা ময়মনসিংহ আর শেরপুরে। শতাধিক গ্রাম তলিয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দী। নাতনিকে নিয়ে খাটে বসে দুর্যোগময় সময় কাটাচ্ছেন ময়মনসিংহের ধোবাউড়ার মুন্সিহাট এলাকার বাসিন্দা হেলেনা খাতুন। 3 দিন ধরে পানিবন্দী পরিবারটি। আমরা কোনো রান্না খাওয়া নাই, ভিতরে পানি সব। চলা খুব কঠিন হয়েছে। গতকালকার ছায়াও আজকে 2 হাত পানি বাড়ছে। বৃষ্টি হইতেছে, পাহাড়ের পানি আইতেছে। বড় মাছ নিছে গা, পুষ্কুনি ধান কতি দিব। একই অবস্থা হালুয়াঘাট উপজেলার নিম্নাঞ্চলেও। জলাবদ্ধতা রয়েছে পৌর সদরেও। ফসলের ক্ষেত ও মাছের খামার তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক। 18,300 হেক্টর আমন ধানের জমি ও 105 হেক্টর জমিতে আবাদকৃত সবজি পানিতে নষ্ট হয়ে গেছে। এদিকে নেত্রকোনাতে করুণ অবস্থা। কংস নদীর পানি বেড়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। জারিয়া ও নাটেরকোনা গ্রামের অনেকেই বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন। ডুবে গেছে ময়মনসিংহ জারিয়া রেল লাইনের আধা কিলোমিটার অংশ। বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় জেলার 186টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। ভাঙন থেকে জারিয়া বেড়ি বাঁধটি রক্ষায় ক্ষতিগ্রস্ত অংশে মাটি ভর্তি ব্যাগ ফেলছেন আনসার সদস্যরা। এরকম পানি হয় না কোন সময়, এটা হঠাৎ পানি হয়ে গেছে। কংসের নদীর উত্তর পাশে যত পরিবার আছে সব পানি নিচে তলায় আছে। সামর্থ্যের ভিতরে আমরা চেষ্টা করছি স্থানীয় জনগণকে অন্তত খাবার রান্না করে তাদেরকে প্রোভাইড করার জন্য। শেরপুরে গত 35 বছরের মতো এমন ভয়াবহ বন্যা দেখেনি স্থানীয়রা। 3 দিন ধরে ডুবে আছে 3 উপজেলার গ্রামের পর গ্রাম। কিছু কিছু এলাকায় ত্রাণ পৌঁছালেও অধিকাংশ এলাকায় এখনো কোনো ধরনের সহায়তা মেলেনি বলে অভিযোগ বন্যা দুর্গতদের। সরকারের খাবার সাহায্য পাইছি না, নিজেরা ব্যবসা করা চাইতেছি। যে সব জায়গায় ত্রাণ ঢোকে নেই সেই অঞ্চলগুলোতে যে আমরা ত্রাণ বিতরণ করব। টানা 3 দিনের ভারী বর্ষণে জামালপুর শহর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ঝুঁকিতে মহাসড়ক সহ 2 শতাধিক বাড়িঘর। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। এদিকে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ দক্ষিণ পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় 14,421 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এর মধ্যে কৃষি ও বন খাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এছাড়াও ত্রাণ বিতরণেও সমন্বয়হীনতা খুঁজে পেয়েছে এই সংস্থাটি।
উজানে ভারত থেকে নেমে আসা ঢল ও প্রবল বর্ষণে গেল আগস্টে প্লাবিত হয় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ দেশের পূর্বাঞ্চলের 11 জেলা। বন্যা আক্রান্ত হন 50 লাখের বেশি মানুষ, মারা গেছেন অর্ধশতাধিক। রোববার রাজধানীর ধানমন্ডিতে বন্যার ক্ষয়ক্ষতি এবং পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। এই 14,000 কোটি টাকার উপরে যে ক্ষতিটা, এটা কিন্তু জিডিপির আকারেও কম না। ত্রাণ বিতরণেও সমন্বয়হীনতা খুঁজে পেয়েছে সিপিডি। নোয়াখালীতে 16,43,000 মানুষ বরাদ্দ পেয়েছে 14,90,00,000 টাকা। সেই হিসেবে প্রতিজন মানুষ পেয়েছেন গড়ে 93 টাকা, অথচ সিলেটে বন্যা আক্রান্ত হয়েছে 9,500 মানুষ। ক্ষতির পরিমাণ 20,50,00,000 টাকা। সেখানে ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে 14,60,00,000 টাকা। প্রতিজনে গড়ে ত্রাণ পেয়েছে 15,320 টাকার। কিছু মানুষ এত বেশি পরিমাণে হয়তো ত্রাণ পেয়ে গেছেন, পার্টিকুলারলি হয়তো যেগুলা জেলা সদরের কাছাকাছি জায়গায়, যে তারা তাদের যে বাড়তি ত্রাণটা আছেন সেটা হয়তো আবার পুনরায় বিক্রি করেছেন। এদিকে রোববার রাজধানীর মহাখালীতে এক অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। কি পরিমাণ বৃষ্টিপাত উজানে হচ্ছে, কতটুকুন পানি ছেড়ে দেওয়া হবে, এগুলোর যদি আমাদের আগাম সতর্কতার সমঝোতা না থাকে, তাহলে বাংলাদেশের মানুষের জন্য এর প্রভাব মোকাবেলা কিন্তু কষ্টকর হয়ে উঠবে। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের পাশাপাশি সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেশের পাচার হওয়া অর্থ ফেরাতে দুর্নীতি দমন কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি দল। দুদকের চেয়ারম্যান সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আশ্বাস দিয়েছেন 4 সদস্যের প্রতিনিধি দল। এদিকে শিল্পকলায় নিয়োগ জালিয়াতি ঘটনায় সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকি সহ 24 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে টাস্ক ফোর্স গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার, তৎপর দুদকও। এরই মধ্যে এফবিআই, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘের ইউএনওডিসির সঙ্গেও বৈঠক করেছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় রোববারও 4 সদস্যের ব্রিটিশ প্রতিনিধি দলের সঙ্গে 2 ঘণ্টা বৈঠক করেন দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ সহ শীর্ষ কর্মকর্তারা। সেখানে প্রতিনিধি দল বিভিন্ন দেশ থেকে অর্থ ফেরাতে দুদককে সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানান দুদকের মহাপরিচালক। মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে, অনুসন্ধান ও তদন্তের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা বিভিন্ন সংস্থায়, ইউকে ডেলিগেশন, তাদের কাছেও ওই জিনিসগুলো তুলে ধরা হয়েছে। শিল্পকলা একাডেমির নিয়োগ জালিয়াতির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকি সহ 24 জনের বিরুদ্ধেও মামলা হয়েছে। প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে 10টি বিভিন্ন পদে 23 জন কর্মকর্তা কর্মচারীকে নিয়োগের অপরাধে আজকে একটি মামলা রুজু হয়েছে। এদিকে ডিসি নিয়োগ কেলেঙ্কারির অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। একটা জেলা প্রশাসক নিয়োগের ক্ষেত্রে অন অ্যান অ্যাভারেজ যদি 5 কোটি টাকার দুর্নীতি হয়ে থাকে, তাহলে 60 জন জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে, তাহলে প্রায় 300 কোটি টাকার মতো এখানে দুর্নীতি করা হয়েছে। এছাড়াও দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান, গোয়েন্দা সংস্থা এনএসআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল টিএম জুবাইর ও তার স্ত্রী ফাহমিনা মাসুদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ব্যাংক থেকে টাকা তোলা নিয়ে এখনও অসন্তোষ কাটেনি গ্রাহকের। সবলদের তারল্য সহায়তা পেয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দুর্বল ব্যাংকগুলো। এদিকে অন্য ব্যাংকের উপর নির্ভরতা কমিয়ে ঋণের নামে বেহাত হওয়া টাকা আদায় তৎপর হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। অনিয়ম, দুর্নীতি আর অর্থ পাচারের জাতাকলে গ্রাহকের আস্থা সংকটের খাদে পড়েছে দেশের বেশ কয়েকটি বেসরকারি ব্যাংক, যেখানে নিজের জমানো টাকা তুলতে এসেও হতাশ হতে হচ্ছে আমানতকারীদের। যদিও ব্যাংকগুলো অর্থ সংকট আগের চেয়ে কিছুটা কেটেছে বলে মত তাদের। লাগবে 10,000 টাকা, তারা যদি 5,000 টাকা চেক দিতে তাহলে সে কি করবো? ক্যাশ অ্যাভেলেবেল দিতে পারে নাই, কিন্তু এখন আগে থেকে ভালো দিচ্ছে। দেশের ব্যাংক পাড়া খাত মতিঝিল ঘুরে জানা যায়, দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকের আস্থা ফেরাতে বড় ভূমিকা রাখছে তারল্য সহায়তা। যদিও আমদানি ব্যয় মেটানো সহ বড় অঙ্কের লেনদেনে এখনো আগের মতোই অস্বস্তিতে পড়তে হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। একজনের লিকুইডিটি অনেক ভালো আছে, তার ডলার নাই,
আবার আরেকজনের ডলার আছে বাট লিকুইডিটি নাই, ফলে এটা একটা চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যাপার আছে। এখন পর্যন্ত ঠিক হয়নি আর কি আমাদের ব্যাংকিং পজিশনটা। বাস্তবতা স্বীকার করে সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, বেতন বোনাস পরিশোধ সহ জনসম্পৃক্ত সেবা নিশ্চিত করতে দরকারি অর্থসার আগে করছেন তারা। তবে ব্যবস্থাপনা পর্যায়ে দক্ষতা আর স্বচ্ছতা ফেরাতে পারলে সহজে পূরণ করা যাবে গ্রাহকের দাবি। আমাদেরকে যারা সাপোর্ট দেওয়ার কথা তারা আমাদের অ্যাকাউন্ট ক্রেডিট করছেন, তা আমরা এটা যাতে প্রুডেন্টলি ইউটিলাইজ করা যায় সেজন্য আমরা আমাদের একটা পরিকল্পনা করেছি। আমাদের সাথে অনেকগুলো স্কুল, কলেজ, হসপিটালের স্যালারি অ্যাকাউন্ট অ্যারেঞ্জমেন্ট আছে, তাদের টাকা আমরা বিগত 1-2 মাস যে ফেরত দিতে পারি না ওখান থেকে পার্ট দেওয়ার পার্সিয়ালি আমরা পেমেন্ট করব। আমাদের কাস্টমার যারা আস্থাহীনতায় ভুগেছিলেন তারা তাদের আস্থা ফেরত পাবেন। অর্থনীতিবিদরা বলছেন, অন্যের কাঁধে ভর দিয়ে চলার সঙ্গে সঙ্গে ঋণের নামে ব্যাংক থেকে বের হয়ে যাওয়া অর্থ ফেরানোতে কৌশলী উদ্যোগ নিলে শিগগিরই শক্তিশালী লেনদেনে ফিরতে পারবে দুর্বল ব্যাংকগুলো। এই রুগ্ন ব্যাংকগুলোর কিন্তু চেষ্টা করতে হবে তারা যে সম্পদগুলো হারিয়েছে বা যেগুলো তাদের নন পারফর্মিং লোনস হয়েছে সেখান থেকেও তারা খানিকটা রিকভার করতে পারেন কিনা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 300 কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংক 350 কোটি টাকা, ন্যাশনাল ব্যাংক 270 কোটি টাকা আর গ্লোবাল ইসলামী ব্যাংক ধার পেয়েছে 25 কোটি টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ভারত থেকে দ্বিতীয় দফায় আমদানি হলো 4,38,000 ডিম। সন্ধ্যায় বেনাপোল স্থলবন্দরে পরীক্ষা নিরীক্ষা শেষে 2,31,480টি ডিমের একটি চালান খালাস হয়েছে। বাকি ডিম সোমবার ছাড়ের কথা রয়েছে। সংশ্লিষ্টরা জানান, শুল্কসহ প্রতিটি ডিমের আমদানি খরচ পড়েছে 7.5 টাকা। সঙ্গে গুদাম ভাড়া, এলসি খরচ, ট্রাক ভাড়া যোগ করে মোট আমদানি খরচ পড়ছে 8 টাকা। দেশে ডিমের দাম ক্রমাগত বাড়তে থাকায় 50 লাখ ডিম আমদানির অনুমতি দেয় সরকার। গত 9 সেপ্টেম্বর প্রথম দফায় আমদানি হয় 2,31,840টি ডিম। নিরাপত্তা বিবেচনায় 8 থেকে 31 অক্টোবর পর্যন্ত 3 পার্বত্য জেলায় ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। রাঙ্গামাটি জেলা প্রশাসন জানান, সার্বিক পরিস্থিতি ও পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনায় এমন আহ্বান জানানো হয়েছে। বলেন, আশা করা যাচ্ছে এই সময়ের মধ্যে এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। এদিকে এমন পরিস্থিতিতে দুর্গাপূজার ছুটিতে ভ্রমণ পিপাসুদের হোটেল মোটেলের বুকিং বাতিল হওয়ায় ক্ষতির মুখে পর্যটন ব্যবসায়ীরা। এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় গত 4 অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করে জেলা প্রশাসন। অনিবার্য কারণবশত আগামী 8 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত সমগ্র রাঙ্গামাটি পার্বত্য জেলায় বান্দরবান এবং খাগড়াছড়ির ন্যায় পর্যটকদের ভ্রমণের বিষয়ে আমরা তাদেরকে বাধিত করছি। দুর্গাপূজার সামনে রেখে সারা দেশে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রায় 33,000 মণ্ডপে থাকবে কঠোর নজরদারি। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই জানিয়ে একথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর নির্বিঘ্নে সবাইকে মন্দিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। দরজায় করোনার চেয়ে শারদীয় দুর্গোৎসব। মন্দিরগুলোতে ইতিমধ্যেই প্রস্তুতি শেষ হয়েছে, চলছে সাজসজ্জার খুঁটিনাটি। তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলছে, গত 15 দিনে 13টি জেলার 17টি মণ্ডপে হামলার ঘটনায় কিছুটা শঙ্কাও আছে মানুষের মনে। যদিও বাংলাদেশ পুলিশের মতে শঙ্কার কোনো কারণ নেই। তারা বলছেন, সবগুলো ঘটনাতেই পদক্ষেপ নেওয়া হয়েছে। পূজার আগে, পরে এবং পূজা পরবর্তী সময়েও মাঠে থাকবেন তারা। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দেশের সব মন্দির সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। সদর দফতরে খোলা হয়েছে মনিটরিং সেল। আমাদের গোয়েন্দা নজরদারিও কিন্তু বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও আমাদের বোম ডিসপোজাল টিম, আমাদের কুইক রেসপন্স টিম, ক্রাইসিস রেসপন্স টিম, সোয়াট টিম, এগুলো কিন্তু আমাদের প্রস্তুত রয়েছে। যদি কারো কাছে কোনো ধরনের তথ্য থাকে তাহলে যেন জাতীয় জরুরি সেবা 999-এ জানানো হয় অথবা নিকটস্থ থানায় জানানো হয়। এদিকে এবারের পূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রোববার বিকেলে রমনা কালী মন্দিরে দুর্গোৎসবের সার্বিক প্রস্তুতি নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। সে সময় পূজা উদযাপনে 8 দফা নির্দেশনা প্রতিটি মণ্ডপে প্রশাসনের কাছে পাঠানো হয়েছে বলেও আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আশা করব আপনারা নির্বিঘ্নে এই পূজা উদযাপন করতে পারবেন। আমরা সেনাবাহিনীকেও মোতায়েন করেছি, নৌবাহিনীকেও মোতায়েন করা হয়েছে, বিমান বাহিনীকেও মোতায়েন করা হয়েছে। এবার এই জন্য আপনারা কোথাও কোনো ধরনের বাধা বিপত্তি আপনারা ফেস করবেন না। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নাই, কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নাই।
পূজা এবার নির্বিঘ্নে হবে। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে আগে যারা নাশকতা করেছে তাদেরও বিচারের সম্মুখীন করা হয় বলেও জানানো হয়। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। গাজা ইসরায়েলি আগ্রাসনের 1 বছর কাল ফিলিস্তিনিদের ওপর নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। দখলদারদের ন্যাক্কারজনক হামলায় প্রকাশ্যে সমর্থনকারী যুক্তরাষ্ট্রেও রাস্তায় নামেন বহু মানুষ। কোনো উদযাপন নয়, এই ভাষা প্রতিবাদের। দিনের পর দিন ফিলিস্তিনিদের ওপর নিপীড়নের বিরুদ্ধে রাস্তায় নেমে আসেন হাজার হাজার মার্কিন নাগরিক। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েটে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। গাজায় ইসরায়েলি আগ্রাসনের 1 বছর উপলক্ষে নানা ধরনের ব্যানার, ফেস্টুন, পতাকা হাতে আন্দোলন করেন তারা। দাবি জানান অবিলম্বে যুদ্ধবিরতির পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনের। And our government is complicit in this. They're now calling for an arms embargo. They're now calling to cease a permanent ceasefire. একই দিন ড্রামের তালে তালে অবরুদ্ধ উপত্যকায় যুদ্ধবিরতির দাবি জানিয়েছে নিউ ইয়র্কের বাসিন্দারাও। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর কার্টুন চিত্র হাতে টাইমস স্কোয়ারে জড়ো হন তারা। শুধু যুক্তরাষ্ট্র নয়, প্রতিবাদের ঝড় উঠেছে পার্শ্ববর্তী দেশ কানাডায়ও। ফিলিস্তিনের পতাকা হাতে শনিবার জনতার ঢল নামে টরন্টো, অন্টারিওর রাস্তায়। আন্দোলন হয়েছে অস্ট্রেলিয়ার সিডনিতেও। শহর জুড়ে বিক্ষোভ শুরুর আগে হাইড পার্কে জড়ো হন হাজার হাজার জনতা। স্লোগান দেন যুদ্ধবিরতি ও গণহত্যা বন্ধের। গাজাবাসীর সমর্থনে রাস্তায় নামেন লন্ডনের বাসিন্দারাও। আগ্রাসন বন্ধে দ্রুত যুদ্ধবিরতির দাবি জানান বিক্ষোভকারীরা। 1 বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পথে নেমেছেন স্পেনের রাজধানী মাদ্রিদের বহু মানুষ। তেল আবিবের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা। মৌসুমী সাথী, সময় সংবাদ। সাকিব আল হাসান কিংবদন্তি ক্রিকেটার, তার বিদায়ী টেস্ট এমনভাবে আয়োজন করা উচিত যাতে পুরো বিশ্ব দেখে একজন কিংবদন্তি বিদায় নিচ্ছে। এমন মন্তব্য করেছেন সাকিবের দীর্ঘদিনের সতীর্থ ইমরুল কায়েস। আসন্ন এনসিএল এর জন্য প্রস্তুত হচ্ছে এই ক্রিকেটার। বিপিএলে তার ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স না থাকায় আসর গ্ল্যামার হারাবে বলেও মনে করেন তিনি। সাকিব আল হাসান ইস্যুতে এখন বিভক্ত দেশের ক্রিকেট। গত মাসে 2 ফরম্যাটকে বিদায় জানান বাংলাদেশের পোস্টার বয়। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসর নিতে চান মিস্টার 75। বাংলাদেশের ক্রিকেটকে ভিন্ন রূপে চিনিয়েছেন পঞ্চপাণ্ডব। দেশের ক্রিকেটকে অনেক কিছু দেওয়ার পরও মাঠ থেকে হাসি মুখে বিদায় নিতে পারেননি কিংবদন্তিরা। তবে কি বিশ্বসেরার খেতাব পাওয়া সাকিবের ক্ষেত্রেও দেখা যাবে একই দৃশ্য? পুরনো সতীর্থ ইমরুল কায়েস সাকিবকে ঘরের মাঠে ঘটা করেই বিদায় দেওয়ার পক্ষে। দেশের ক্রিকেটে একটা ট্রেন্ড চালু থাকা উচিত বা হওয়া উচিত যে একটা সুন্দরভাবে একটা লেজেন্ডারি প্লেয়ারের বিদায় নেওয়া। আমরা কারোই দেখি নাই, আমরা মাস্টারিভাবে দেখি নাই, আমরা এর আগে যতগুলো প্লেয়ার হয়েছে আমরা দেখি নাই। তা আমার মনে হয় যে এই জিনিসটা যদি চালু হয়, আর সাকিবের মতো প্লেয়ার অবভিয়াসলি ওর মতো প্লেয়ারকে তো আমাদের মানে এমনভাবে বিদায় দেওয়া উচিত যারা সারা বাংলাদেশ কেন সারা ওয়ার্ল্ড যেন দেখে যে এই একটা লেজেন্ডের বিদায় হলো বাংলা ক্রিকেট থেকে। বিপিএলে অন্যতম সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, জিতেছে 4টি শিরোপা। তবে এবারের আসরে থাকছে না ফ্র্যাঞ্চাইজিটি। কুমিল্লার না থাকায় বিপিএল কিছুটা হলো গ্ল্যামার হারাবে বলে মনে করেন ইমরুল। কুমিল্লার মতো ফ্র্যাঞ্চাইজি একটা আমি মনে করি যে বিপিএলে থাকাটা কিন্তু বিপিএলের জন্য ভালো। ওই দিক থেকে যদি বলেন যে বিপিএলের কিছুটা হলে গ্ল্যামার একটু কমবে, কারণ ওরা যেভাবে প্লেয়ার নিয়ে আসছে হয়তো বা আমি জানি না এবছর হয়তো বা ওরকমভাবে প্লেয়ার আনবে কিনা, বাট মানে বিপিএল কুমিল্লাকে মিস করবে। ক্রিকেটের পাশাপাশি ব্যবসা মিরাজ দেশেই তৈরি করছেন ক্রিকেটের নানা সামগ্রী। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশি ক্রিকেটারদের হাতেও সেই পণ্য। তাদের তৈরি করা ব্যাট দিয়েই বাংলাদেশের বিপক্ষে খেলেছেন বিরাট কোহলিও, যাতে উচ্ছ্বসিত ইমরুল। ও আমাকে 2-3টা ব্যাট দিয়েছিল, তো আমি যখন একসাথে খেলতাম ওই দিক থেকে চিন্তা করলাম যে আমিও তো ফ্যাক্টরি এখন দিয়েছি, ওদের ব্যাটটাও একটা দিই আর কি, তো কেমন ওর একটা রেসপন্স। তো মিরাজ ওইভাবে নিয়ে গেছে ব্যাটটা, ওকে বলছে, আমার কথা বলছে। তো আমি ওকে টেক্সট করছিলাম যে তোমাকে একটা ব্যাট দেবে মিরাজ, তো বলছে হ্যাঁ ঠিক আছে। পরে আমি ওরা অ্যাপ্রিসিয়েট করছি যে না ব্যাটটা রিসিভ করছে। পরে আসলে ও ব্যাটের খুব প্রশংসা করছে এবং আপনারা দেখবেন যে ও কিন্তু সেকেন্ড টেস্টে ফার্স্ট ইনিংসে ব্যাটিংও করেছে ওই ব্যাট দিয়ে। আসন্ন বিসিএল ও বিপিএল সামনে রেখে মিরপুরে ফিটনেস নিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন ইমরুল কায়েস। এবারের বিসিএলে খুলনার হয়ে 22 গজ মাতাবেন এই সিনিয়র ক্যাম্পেইনার। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার।
এবার গ্রেফতার সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও নারায়ণ চন্দ্র চন্দ। হত্যা মামলা রিমান্ডে সাবেক মুখ্য সচিব আবুল কালাম ও আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির। সংস্কারের আগে নির্বাচন হলে গ্রহণ করবে না মানুষ, বললেন সমাজ কল্যাণ উপদেষ্টা। অংশীজনদের মতামতেই পুলিশে আসবে সংস্কার, কমিশনগুলোকে সহযোগিতার আশ্বাস স্বরাষ্ট্রের। সার্ভারের জন্য মনে করেন যে আমি অ্যাপ্লাই করতে পারতেছি না, আমরা তো একটা হ্যারাসমেন্ট হচ্ছে। একদিকে সার্ভার জটিলতা, অন্যদিকে পলাতক জনপ্রতিনিধিরা। জন্ম মৃত্যু নিবন্ধনে চরম ভোগান্তি, হয়রানি থেকে মুক্তি চান সেবা প্রত্যাশীরা, অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ। এই ছিল সময় সংবাদ, সঙ্গেই থাকুন সময়।